আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সাথে আছে হোসেন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। খেলাপি ঋণ কমিয়ে আনতে আরও 5 থেকে 10 বছর সময় লাগবে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, আশা ছিল খেলাপি ঋণ 20% বেশি হবে না, তবে এটি 35% হওয়া অকল্পনীয়। ধাপে ধাপে ব্যাংকিং খাতের সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে, এতে সফলতাও এসেছে। দেশে ডলারের কোনো সংকট না থাকায় পণ্য আমদানিতে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান গভর্নর। তিনি বলেন যে আসন্ন রমজান মাসে ঘিরে পণ্য আমদানি নিয়ে কোনো শঙ্কা নেই। আমাকে বুঝতে হবে যে ব্যক্তি খাতের জন্য আমার ফান্ড ম্যানেজমেন্টটাকে তো আমাকে বুঝতে হবে। আমি চাইলেই তো হবে না। কাজেই সরকার যদি যতদিন পর্যন্ত সরকারের বরোয়িং রিকোয়ারমেন্টকে না কমাতে পারবে, আমার মানি মার্কেটের টেনশন কমবে না। আমাকে সীমিত সরবরাহের ভিত্তিতেই চলতে হবে। এই মুহূর্তে আমরা আলোচনা শুরু করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আজকে যে অর্থনীতি সম্মেলনটি চলছে, এটি আসলে আমাদের জন্য এই খুব সময়োপযোগী আমরা বলতে পারি, কারণ এই মুহূর্তে দুই ধরনের আসলে সংকটের মধ্যে আছে। একটি অর্থনৈতিক সংকট, সাথে রাজনৈতিক সংকট, এবং দুটি আবার রাজনৈতিক সংকটটাও কিন্তু আবার অর্থনীতিকে প্রভাবিত করছে। এবং সামনে যে নির্বাচন আছে, সেই নির্বাচনকে ঘিরে এক ধরনের একটি স্থবিরতা আছে অর্থনীতিতে, যে নির্বাচনের জন্য অপেক্ষা আছে। বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন, ব্যবসায়ীরা অপেক্ষা করছেন। সেই জায়গাতে এই যে কথাটি জনাব জোনায়েদ সাকি একটু আগে বলছিলেন যে সাধারণ মানুষের আয় যদি বাড়ানো না যায়, সেক্ষেত্রে আসলে অর্থনীতির ভিত্তি মজবুত হবে না। জনগণের আয় কি গত 1-1.5 বছরে বেড়েছে, নাকি আসলে প্রকৃত আয় কমেছে? ধন্যবাদ। যদি আমরা কাগজে কলমে হিসাবটা ধরি, তাহলে সেক্ষেত্রে গড় আয় কিছুটা বেড়েছে, কিন্তু সেই হিসেবে যদি আমরা এই মূল্যস্ফীতিটা ধরি, মানে মূল্যস্ফীতির দুটি দিক আছে। একটা হলো যে অফিসিয়াল যে ফিগার, যেটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স দেয়, সেটি। আর মানুষ আসলে ফিল করেন কতটুকু, মানে বিশেষ করে যারা সীমিত আয়ের মানুষ বা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য তো মূল্যস্ফীতির ভিন্ন রকমের ইনসিডেন্সটা বেশি। তো সেই হিসেবে আসলে সাধারণ মানুষের যে প্রকৃত হয়, সেটি আমার মনে হয় কমে গেছে। এবং এটার যে হিসাব নিকাশ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের বাইরেও আছে। যেমন বিশ্বব্যাংক পরিষ্কার করে বলেছে যে এই বছর, মানে চলতি বছর 30 লাখ মানুষ যে দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। আবার খুব রিসেন্টলি তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে তারা বলেছে যে 6 কোটি মানুষ আবার নতুন করে দারিদ্র্যের সীমার নিচে ঢুকে যাওয়ার একটা ঝুঁকির মধ্যে আছে। তো এই হলো পরিস্থিতি। মানে আমরা যদি একটা হিসাব করি যে না, আসলে যে হয়তো প্রবৃদ্ধি বেড়েছে 3.69%, তো সেটা তো একটা কাগজে কলমের হিসাব। কিন্তু আসলে যে এর অভিঘাতটা কি সমাজে, মানে হয়তো আয়টা তো গড় পড়তা বেড়ে গেলেই হবে না, মানুষের তো বুঝতে হবে যে না, সত্যি সত্যি তাদের আসলে আয় বাড়ছে, বা এটা তাদের জন্য সুসংবাদ। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে গ্রামে গঞ্জে বা এই যে শহরে, তো আমরা আগে দেখতাম যে এখানে নানান রকমের যে ব্যবসা বাণিজ্য এসএমই তারা গড়ে উঠছে, কিন্তু এখন কিন্তু তারা কনফিডেন্স পাচ্ছেন না। যে এখানে গড় আয় বাড়ারও তো এখানে একটা ফাঁকি আছে, যে গড়টা তো যেহেতু হিসেব করা হয় সবার উপর মাথাপিছু গড়, সেখানে উচ্চ স্তরে থাকা যে প্রথম 10% যে আয় বেড়েছে, সেটিও তো এখানে মাথাপিছু আয়ের মধ্যে হিসেবটা করা হয়, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে আসলে কি যে নিম্ন পর্যায়ে যারা আছেন, যারা আসলে ঝুঁকিতে আছেন, যে 6 কোটির কথা বলা হচ্ছে, তাদের আয় কি আসলে বেড়েছে? না, এখন ওই আপনি সঠিক কথাটাই বলেছেন যে আসলে আমি উঁচু যে 10% মানুষ, যাদের আয় সর্বোচ্চ, তার কথা বলবো না। আমি বলবো যে একেবারে সর্বোচ্চ 5% যে আয়, সেই অতি ধনীরা তো আরো অতি ধনী হচ্ছেন। তার কারণ এই যখন সংকট তৈরি হয়, তখন কিন্তু এই ধরনের কিছু মানুষ থাকেন, তারা আরো ফুলে ফেপে ওঠেন। সেই বিষয়টা এখনো আছে। সেটা আগেও, মানে করোনার সময় যখন পুরো অর্থনীতি সংকুচিত, বিশ্ব থমকে গেছে, তখনও কিন্তু অতি ধনীর সংখ্যা বেড়েছে। যার ফলে কোটিপতির যে হিসাব ব্যাংক যেগুলো দিচ্ছে, সেই হিসাবে কিন্তু আসলে ওই মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু অন্যদিকে যে নিচের দিকে যারা মানুষ 40%, শুধু 40% আমি বলবো না, যে 60% মানুষই কিন্তু এখন খুব টানাপোড়েনের মধ্যে আছেন। তো এইটাই বাস্তবতা। এবং আসলে যে এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার, তার তো মূল লক্ষ্য 3টি, মানে প্রায়োরিটির কথা যদি বলি, একটা হলো যে সংস্কার, দ্বিতীয় হচ্ছে বিচার, আর তৃতীয় হচ্ছে নির্বাচন। তো
তো এইর মধ্যে কিন্তু সবকিছু ঘুরপাক খাচ্ছে। আমাদের যত মনোযোগ, যত নীতি, যত আইন যে অধ্যাদেশ আমরা তৈরি করছি, সবকিছুর মধ্যে আসলে এই তিনটি বিষয়, আমরা কিন্তু অর্থনীতির দিকে যাচ্ছি না। হ্যাঁ, এটার কারণে কিন্তু আসলে সমস্যা তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় কি যে এর বাইরে যদি আমরা অর্থনীতিকে রাখতাম তাহলে হয়তো দেখতে পেতাম যে প্রবৃদ্ধিও বাড়ছে, সেক্ষেত্রে মানুষের যে আয়ও বাড়ছে এবং মূল্যস্ফীতি হয়তো আমরা কমিয়ে রাখতে পারছি। জি, আমরা আপনার কাছে আবারও আলোচনায় আসবো। আমরা আবারও যেতে চাই হোটেল সোনারগাঁতে। সেখানে আছেন সহকর্মী রিয়াদ সুমন। রিয়াদ সুমনের কাছে আমরা যেতে চাই। রিয়াজ, আপনি আমাকে যদি শুনতে পান, আপনার কাছে যেটি জানতে চাইবো যে এই অর্থনৈতিক সম্মেলনটি প্রতি বছরই আমরা জানি যে হয়ে থাকে, চতুর্থবারের মতো এবার হচ্ছে। সেখানে কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কি বলছে? আমরা জানি যে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী সহ বড় সব রাজনৈতিক দলগুলো সেখানে অংশ নিয়েছে। তারা কি বলছে, অর্থনীতিবিদরা কি বলছেন? গভর্নরের কথা আমরা শুনেছি এর মধ্যে, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। সাদাত, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটা জানতে চেয়েছেন যে রাজনৈতিক দলগুলোর বক্তব্যে কি এসেছে, সেটি ধরে যদি বলতে চাই, আসলে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এসেছে, জামায়াত এসেছে এবং এনসিপি। কিছুক্ষণ আগে দেখলেন যে জুনায়েদ সাকি গণসংহতির তিনি কথা বলেছেন। সব মিলে আসলে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্যে আসলে অর্থনীতিকে গতিশীল করা বা বিগত দিনের যে অর্থনীতিতে যে দুরবস্থা ছিল, যে সংকট ছিল, যে লুটপাট ছিল, সেই বিষয়গুলো উত্তরণ করে আসলে কীভাবে অর্থনীতিকে গতিশীল করা যায় সেই জায়গায় কিন্তু একমত প্রকাশ করেছেন। আপনাকে যদি বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটা বলেছেন যে বিএনপি যখনই ক্ষমতা এসেছে তখনই অর্থনীতির উপরে গুরুত্ব দিয়েছে, অর্থনৈতিক প্রতিটি সূচক যাতে এগিয়ে যায়, শক্ত অবস্থানে থাকে, সেই জায়গাগুলোতে বিএনপি সবসময় কাজ করেছে এবং আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে সেই জায়গাগুলোতে তারা কাজ করবে বলে জানিয়েছেন। বিশেষ করে বিনিয়োগের পরিবেশ যাতে ফিরিয়ে আসে সেই জায়গাগুলোতে বিএনপি জোরালোভাবে কাজ করবে। একই সাথে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর জন্য তারা কাজ করবেন বলে জানিয়েছেন। জামায়াতের আমির কথা বলেছেন, তিনি যেমনটা বলেছেন যে দুর্নীতির কারণে এবং বিনিয়োগের বিভিন্ন ধরনের স্থবিরতা বা বিনিয়োগের প্রতিবন্ধকতা রয়েছে। তিনি এমনটা বলেছেন যে আসলে যে বিনিয়োগে সেখানে আসলে লাল ফিতার মারপ্যাচ রয়েছে, যে কারণে আসলে বিনিয়োগের নানান ধরনের স্থবিরতা ছিল বা বাধা ছিল এবং ব্যবসায়ীরা যখন বিনিয়োগ করতে যায় তারা পদে পদে বিভিন্ন হেনস্থার শিকার হন। সেই জায়গাগুলোতে জামায়াত যদি ক্ষমতায় আসে বা জামায়াত যদি এই জায়গাগুলো কাজ করার সুযোগ পায়, আসলে এই জায়গাগুলোতে তারা গতিশীলতা আনা বা এটি শক্ত অবস্থানে যাওয়ার জন্য কাজ করবেন। একই সাথে তিনি বলেছেন যে বিদেশি বিনিয়োগকারীরা দেশে আসতে ভয় পাচ্ছে, বাংলাদেশে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, সেই জায়গাগুলোতে দূর করতে হবে। একই সাথে আমরা জুনায়েদ সাকির কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে আসলে অর্থনীতির যে সার্বিক পরিস্থিতি সেটি আসলে যে একটি অচলাবস্থা তৈরি হয়েছে সেটি থেকে আসলে উত্তরণের কোনো বিকল্প নেই এবং সেজন্য আসলে যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে সক্ষমতা টিকে থাকতে হলে আসলে অর্থনৈতিক প্রত্যেকটি সূচকে কাজ করতে হবে। সেই জায়গাগুলোতে আগামী দিনে যে নেতৃত্ব আসবে, যে সরকার আসবে, তারা কাজ করবে এবং অন্তর্বর্তী সরকারকে তারা আসলে এই জায়গাগুলোতে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। এর আগে সকালে প্রথম সেশনে কিন্তু গভর্নর কথা বলেছেন, তিনি কথা বলেছেন যে আসলে যে ঋণ খেলাপির একটি দীর্ঘ বড় একটি ফাঁদে পড়েছে বাংলাদেশ, সেই ঋণ খেলাপি আদায়ের জন্য 5 থেকে 10 বছর সময় লাগবে বলে তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে সামনে যে রমজান আসছে, সেই রমজানে আসলে যে নিত্যপণ্য প্রয়োজনে সেগুলো এলসি খোলা হয়েছে, সে জায়গায় স্থবিরতা এসেছে। ব্যাংক খাতের সংস্কারের কথা তিনি বলেছেন যে 5টি ব্যাংক মার্জার করা হয়েছে, সেই ব্যাংকগুলোর নতুন যে এটি আসবে সেটি আসলে আগামী সপ্তাহে সেটি নতুন নামে কার্যক্রম শুরু করবে। অর্থাৎ অর্থনীতির প্রতিটি সূচক নিয়ে আসলে আজকের এই অর্থনৈতিক সম্মেলনে কথা উঠে এসেছে এবং সেখান থেকে আসলে বলা যায় যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিন শেষে আসলে আমরা পাবো। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার হোটেল সোনারগাঁ থেকে অর্থনৈতিক সম্মেলনের সবশেষ তথ্য। সাদাত। রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। আমরা আলোচনা করতে চাই এই বিষয়তে। বেশ কিছু বিষয় এখানে আলোচনা এসছে, আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে জানতে পারলাম যে বিনিয়োগের করতে গেলে আসলে হেনস্থার শিকার করতে হচ্ছে বিনিয়োগকারীদের।
লাল ফিতার দৌরাত্ম্য আছে, যে কারণে বিদেশি বিনিয়োগকারীরাও ভয় পাচ্ছেন বাংলাদেশে আসতে। এই যে বিনিয়োগের এই পরিস্থিতি, এইখান থেকে উত্তরণের কি উপায়? বিনিয়োগের ক্ষেত্রে আমি মনে করি যে তিনটি বাধা ইতিমধ্যে তৈরি হচ্ছে। একটি হলো যে আপনি যেটা বললেন যে খুব ট্রেডিশনাল যে লাল ফিতার দৌরাত্ম্য, সেটা কিন্তু এখন আমার মনে হয় যে খুব একটা দূর হয়নি। গত যে 14-15 মাসে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমার তো আশা ছিল যে এই জায়গাতে একটা বড় রকমের পরিবর্তন আসবে, বিশেষ করে যেহেতু একটা বিনিয়োগ সম্মেলন হয়েছিল এবং এরপরে কিন্তু একটা পলিটিক্যাল কমিটমেন্টও ছিল সব জায়গা থেকে। এবং তো আমাদের আশা ছিল যে এখানে একটা ওয়ান স্টপ সার্ভিস চালু হবে, সেন্ট্রাল ওয়ান স্টপ সার্ভিস, এবং একই সঙ্গে এই যারা বিনিয়োগকারী দেশি বিদেশি তারা সবসময় বলে থাকেন যে এখানে জমি কিনতে দেওয়া থেকে শুরু করে যে রেজিস্ট্রেশন, অ্যাপ্রুভাল এবং সার্টিফিকেশন, এগুলো প্রত্যেকটা জায়গাতে সমস্যা আছে। তো সেগুলো একেবারেই দূর হয়নি এবং ব্যবসায়ীরা এটা নিয়ে সারাক্ষণ কথা বলছেন। দ্বিতীয় বিষয়টা হলো যে এই মুদ্রানীতি নমনীয় হয়নি এবং এইখানে ব্যাংকগুলো আসলে অর্থায়ন করতে ভয় পাচ্ছে। এটা খুবই স্বাভাবিক যেটা আমরা দেখতে পেয়েছি। এবং এর পাশাপাশি যেহেতু উচ্চ সুদের হার রয়েছে ঋণের ক্ষেত্রে, তো সেইখানে একটা কমিটমেন্টও ছিল বাংলাদেশ ব্যাংকের দিক থেকে যে মূল্যস্ফীতি যদি কমতে থাকে তাহলে নীতি সুদের হার কমবে এবং একই সঙ্গে যে ঋণের সুদের হার কমবে। কিন্তু মূল্যস্ফীতি কমে গেছে ঠিকই, কিন্তু আসলে সেরকম করসপন্ডিংলি অ্যাডজাস্ট হয়নি আমাদের যে পলিসি রেট সেটি। আর তৃতীয় যে বিষয়টা, এবং এটার কারণে আসলে যে বিনিয়োগকারীরা তো আসছে না সেভাবে, তার কারণ ব্যবসার খরচ বেশি। তৃতীয়টা যেটা আমি বলবো যে সবচেয়ে গভীর একটা সমস্যা, সেটা হলো যে বিনিয়োগকারীদের মধ্যে একটা মেন্টাল ব্লক তৈরি হয়ে গেছে যে আমরা বিনিয়োগ কি করলে কি হবে আসলে, এবং এই যে ইউটিলিটি কস্ট আছে, অন্যান্য খরচ তো আছেই তো, আর এবং প্রো ইনভেস্টমেন্ট পলিসিও তো তৈরি হয়নি। এতগুলো অধ্যাদেশ হলো, তো বিনিয়োগকে নিয়ে আমরা একটা অধ্যাদেশ করতে পারতাম, হ্যাঁ, বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদের আসলে সবকিছু সহজ করার জন্য, তো সেটা তো হলো না। তো এখন তারা চিন্তা করছেন যেটা আপনি প্রথমে বলছিলেন যে একটা স্থবিরতার মধ্যে আছে, যে নির্বাচন কবে হয়। তবে আমি আশা করি যে নির্বাচনের পরে যে রাজনৈতিক দলের ক্ষমতায় আসবেন তারা নিশ্চয়ই আসলে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করবেন এবং খুব দ্রুত যদি একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হয়, আমি মনে করি যে ব্যবসায়ীরা এই স্থবিরতা থেকে বের হয়ে আসবেন। আর যেটি আসলে আমরা বলছিলাম যে সাধারণ মানুষের আয় না বাড়ার পেছনে আসলে কি কারণ, এই গত 1.5-2 বছরে আমরা জানি যে সংকটটা আসলে আরো আগে থেকে, মানে গত সরকারের লাস্ট 2-3টা বছর কিন্তু ভালো যাচ্ছিল না, মানে অর্থনীতির আমরা জানি যে আমরা দেখতে পাচ্ছিলাম যে রিজার্ভ খুব দ্রুত কম ছিল, সাধারণ মানুষের কর্মসংস্থানের জায়গাটা তো আমরা যেই সংকট দেখছিলাম এবং সেটিরই আসলে ধারাবাহিকতা আমরা গত 1.5 বছরেও দেখেছি। এই যে এর পেছনে আসলে মানে এখন আসলে গ্রামীণ অর্থনীতি কিভাবে চলছে, বা আমাদের যারা এসএমই একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদের পরিস্থিতিটি কি? আসলে এই যে পুরো অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি কিন্তু এই যে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি যে সমস্ত উদ্যোগগুলো আছে সেগুলো। তো সেই ক্ষেত্রে একটা বড় হতাশা আমি নিজে গবেষণা করতে গিয়ে দেখেছি গ্রামে গঞ্জে, যে তারা আসলে এই 15% মতো যে ঋণের সুদের হার, এর সঙ্গে মনিটরিং কস্ট রয়েছে, সব মিলে 17% মতো আসলে এই সুদের হার আসে। তারা বলছেন যে এই পরিমাণে প্রফিটই হয় না তাদের, তো লাভই যদি না হয় তাহলে কিভাবে তারা আসলে ঋণ নেবেন এবং তাদের ব্যবসাটাকে তারা এক্সপান্ড করবেন। তো সেই জায়গাতে তারা বসে আছেন যে না ঠিক আছে, নির্বাচিত সরকার এলে আমাদের কি করা যায়, সেক্ষেত্রে সুদের হার যদি কমানো যায় তাহলে এটা ভালো হয়। কিন্তু ব্যাংকগুলোর তো একটা বড় বিপদ, তার কারণ ব্যাংকগুলোতে এত বেশি পরিমাণে আসলে খেলাপি জমে গেছে ঋণ, 35% হয়েছে। এবং ধারণা যে পরের কোয়ার্টারে যখন আবার হিসাব আসবে তখন আর একটু বেড়ে যেতে পারে। এবং এই যে গভর্নর যেটি বললেন যে আরো 5 থেকে 10 বছর লাগবে, আমার মনে হয় যে এত সহজ হবে না বিষয়টা, তার কারণ পরিস্থিতি এত জটিল হয়ে গেছে যে আসলে এই যে আবার প্রতিদিনই কিন্তু খেলাপি হচ্ছেন মানুষ, তার কারণ অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ করে তাহলে চলে যাচ্ছেন। এতদিন হয়েছিল যে ইচ্ছাকৃত খেলাপি হয়েছে অনেক বেশি, যে টাকা নিয়ে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। এখন ইদানিং যেটা হচ্ছে গত 1-1.5 বছরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোকজন, এই যে আপনি যেটা বলছেন যে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা করতে পারছে না, প্রফিট করতে পারছে না, যে কারণে খেলাপি হচ্ছে। তো এদেরকে তো আপনাকে তো সহযোগিতা করতে হবে, তাই না? হ্যাঁ, একটা ব্যবস্থা হয়েছে যে আবার রিশিডিউলিং এর একটা সিস্টেম করেছেন, কিন্তু এখানে কিন্তু আগে যেরকম হতো যে উইলফুল ডিফল্টার ছিল, তো উইলফুল ডিফল্টাররা কি করেন, তারা কিন্তু এই টাকা পয়সা নিয়ে হয়তো মেরে দেন, নাহলে টাকাটা পাচার করেন এবং তারপরে আবার নাম লেখান, নতুন করে ঠিক করতে হবে। তো সেগুলো আসলে পুরো সারি ধরে সমস্ত লোকজন যেত। কিন্তু এখন যেটি হয়েছে সেটি হলো যে যারা কারখানা বন্ধ করে দিচ্ছেন তারা তো ওইখানেই শেষ, তারা কিন্তু কারখানা বিক্রি করে দিতে পারছেন না। অনেক এরকম আছে যে বড় কারখানা এরকম অনেকগুলো পড়ে আছে, যে তারা দিনের পর দিন ওই ব্যাংকের কাছে ডিফল্টার হয়ে আছেন, কিন্তু তারা আর ওইটা শোধ করতে পারছেন না। মানে আমাদের আসলে সহযোগিতা করতে হবে হলো এই কারখানা বন্ধ হওয়ার আগে, আনফরচুনেটলি সেটা হচ্ছে না। এবং যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট ব্যস্ত হচ্ছে নির্বাচন নিয়ে সামনে এবং কিছু সংস্কারের কাজ এখন তারা করতে চায়, তো সব মিলিয়ে এই জায়গাটাতে আমাদের মনোযোগটা সরে গেছে। এই কারণে কিন্তু এই যে সমস্যাটা আরো ঘনীভূত হচ্ছে। আমার মনে হয় কি যে হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে,
এখন ওইখানে আসলে মানুষকে নিয়ে আসতে হবে হলো যে এই খেলাপি যারা হওয়ার ঝুঁকির মধ্যে আছেন তাদের লিস্টিং ওইটা দরকার, এবং তারপরে তাদেরকে আসলে রেগুলারাইজ করা বা অন্য কোনো ধরনের ব্যবস্থা করা। তো ট্রেডিশনাল অ্যাপ্রোচ দিয়ে আসলে হবে না, এবং দিন দিন হয়তো আরো কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলে আমার ধারণা। জি, এটি আসলে অনেক বড় একটা শঙ্কার কারণ। আমরা যদি দেখি যে ব্যাংক মার্জারের যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেই ব্যাংক মার্জার নিয়ে যেটি হয়েছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক যেটি বলেছে যে এই ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের আসলে সুযোগ সুবিধা কমানোর সিদ্ধান্ত হয়েছে, এটি কতটা যৌক্তিক হলো? এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে আগে যেরকম ছিল এটা প্রাইভেট ব্যাংক ছিল, এখন কিন্তু এটা পাবলিক ব্যাংক। কিছুদিন পরে হয়তো 5 থেকে 10 বছর পরে হয়তো সেটা পরিস্থিতি বুঝে যে ব্যাংকের অবস্থাটা কেমন হয়, তাদের আসলে ফান্ড কতটুকু হয়, তারা কতটুকু অপারেট করতে পারেন। এখন এটা সবচেয়ে বড় ব্যাংক মানে ইসলামী ধারার মধ্যে। হ্যাঁ, তো এখন আমাদের একটু দেখতে হবে, সময় তো দিতে হবে, তার কারণ যে ক্ষতটা তৈরি হয়েছে সেটা সারাতে হবে তো, তাই না? তো এখন যারা যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের জন্য যে টাকাটা দেওয়া হয়েছে সেটা প্রায় 3 ভাগের 1 ভাগ যতটুকু চাওয়া ছিল তার। হ্যাঁ, তো ওইটা দিয়ে তো আসলে এখন বেতন ভাতা তো সেইভাবে দেওয়া যাবে না আগের মতো। তো প্রাইভেটটা যেহেতু পাবলিক হয়ে গেছে এমনিতেই তাদের আসলে কমে যাওয়ার কথা, কিন্তু তারা তো একটা বেতন পেতেন, ওই বেতনের এগেইনস্টে কিন্তু তারা বিভিন্ন রকম হয়তো অ্যাসেট কিনেছেন বা হয়তো ইনভেস্ট করেছেন, সন্তানদের লেখাপড়ার খরচ, তো সব মিলে তাদের লাইফ সাইকেলের মধ্যে যেটা একটা সম্পর্ক ছিল তার বেতনের সঙ্গে, তো সেটা তো হচ্ছে না। মানে 20% মানে তো অনেক কম। তো আস্তে আস্তে করে এটাকে অ্যাডজাস্ট করা যেত, তো হঠাৎ করে এক ধাক্কা এটা কমানোর কারণে আসলে আমি মনে করি যে একটা চাপ তৈরি হয়েছে। এবং এটাতে যেটা একটা সমস্যা হবে সেটা হলো যে অন্যান্য যে ব্যাংকগুলো স্ট্রাগল করছে তারাও কিন্তু এইটাকে ইনস্ট্যান্ট হিসেবে ধরে নিয়ে সেই প্রাইভেট ব্যাংকগুলোকে দেখা যাবে কি যে তারা তাদের বেতন মানে কর্মীদের বেতন কমিয়ে দিচ্ছেন। তো এইটা আমি মনে করি যে একটু চিন্তা ভাবনা করলে ভালো হতো। আর যেহেতু কমানো হয়েছে আমি মনে করি না যে এটা হয়তো স্থায়ী হবে, আমি মনে করি যে এটা সাময়িক, এবং এইরকম ড্রাস্টিক্যালি আসলে এই বেতন ভাতা কমানোর কোনো আইনগত যুক্তি হয়তো ব্যাংক দিতে পারবে না, আমি শিওর। তো এই জায়গাতে যে কমানো হলো কেন সেটার কারণ দেখিয়ে তারপরে এটা কিভাবে আসলে সমাধান করা হবে সেটা নিয়ে আসলে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমরা আবারও আলোচনায় ফিরবো, আমরা একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আলোচনা করছি অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে, আমরা আবারও আলোচনায় ফিরবো বিরতির পর। বিরতির পর স্বাগত জানাচ্ছি আবারও আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, জনাব মাহফুজ কবির। আমরা আপনার সাথে আলোচনায় যাব, তবে তার আগে আমরা প্রতিদিনের মতো দৈনিক পত্রিকাগুলোর বাণিজ্য বিষয়ে যে সংবাদ হয়ে থাকে সেটির কয়েকটি সংবাদ আমরা একটু দেখতে চাই। আমরা শুরুতেই যেটি দেখব সেটি হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যে সংবাদ করেছে, বাংলাদেশের পাচার হওয়া সম্পদ উদ্ধার প্রচেষ্টা যেভাবে বাধাগ্রস্ত হচ্ছে, কি কি কারণে আসলে আমরা সম্পদগুলো উদ্ধার করতে পারছি না তার একটি বিশেষ প্রতিবেদন করেছে এবং বিস্তারিত সেখানে আলোচনা করা হয়েছে। সেই জায়গাটাতে যেসব গন্তব্য আছে কানাডা, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, মানে এগুলোতে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে। কালের কণ্ঠে শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, বিশ্ব বাণিজ্য হুমকিতে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য হুমকিতে বাংলাদেশ। বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সুষম বাণিজ্যিক সম্পর্ক রাখতে সক্ষম হচ্ছে না বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের ভুল নীতি, রাজনৈতিক টানাপোড়েন, আন্তর্জাতিক বিশ্বে অস্থিরতা বাংলাদেশের বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইব। পরের সংবাদটি আমরা দেখতে চাই। পরের সংবাদটি দৈনিক ইত্তেফাকের, প্রকট গ্যাস সংকটে প্রবল ভোগান্তি। আমরা জানি যে এই গ্যাস সংকট আসলে দীর্ঘদিনের সংকট, সেখান থেকে কিছুটা গত বছরখানেক আমরা কিছুটা স্বস্তি আমরা দেখেছি যে কারখানাগুলোতে কিছুটা আমরা দেখেছি যে সংকটের সমাধান হয়েছিল, কিন্তু আবারও সেই জায়গাটাতে শীতকালে এটি বোধহয় বেশি হয়। আমরা দেখি যে প্রতিবার শীতের মৌসুমে আসলে গ্যাসের সংকট বেড়ে যায়। নাগালের বাইরে সবজির দাম, শীতের সবজি আমরা জানি যে আসতে শুরু করেছে বাজারে ভরপুর, কিন্তু দাম বেশ চড়া শীতের সবজি। বেশিরভাগ সবজির দাম কিন্তু 100 টাকার কাছাকাছি বা তারও বেশি। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস তারা সংবাদ শিরোনাম করেছে, টু গ্রাজুয়েট অর নট টু গ্রাজুয়েট, ইউএন ডেলিগেশন ডিউ ইন ডিসেম্বর ফর রিয়েলিটি চেক। ডিসেম্বরে এটা দেখা হবে আসলে ইউএনের পক্ষ থেকে, যে এইটা ব্যবসায়ীদের পক্ষ থেকে যেহেতু দাবি আছে সেটি কতটা সম্ভব হবে সেটি দেখা হবে। বণিক বার্তার শিরোনাম, বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন। প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন চীনা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।
যেটি বলছিলাম যে অনেকগুলো বিষয় আসলে সবগুলো বিষয়ে আলোচনা করার মতোই, তবে একটি বিষয়ে যেটি আলোচনা করতে চাই যে বিশ্ব বাণিজ্য হুমকিতে বাংলাদেশ। বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের ভুল নীতি এবং রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্বের নানা অস্থিরতা, এখানে ভুল নীতির জায়গাটা কোথায় আপনি দেখেন? কয়েকটা জায়গাতে আমাদের কিছু ভুল আছে, তো ভুল থাকাটাই স্বাভাবিক। যে কোনো দেশ পরিচালনা করতে গেলে তো অনেক সময় ভুল হয় বা অনেক সময় তাড়াহুড়ো হয়। আমি মনে করি যে এই তাড়াহুড়োটা একটা ক্ষতির কারণ হচ্ছে কিনা সেটা একটু খতিয়ে দেখা দরকার। যদি অন্তর্বর্তী সরকারের হাতে সময় তাড়াহুড়ার কথা, তাড়াহুড়ার বিষয়টা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্যারিফ ডিল যেটি হলো আমাদের, তো সেটার সময় একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমরা একটা ফাইনাল ডিসকাশন করেছি, করে নিয়ে জাস্ট কয়েক ঘন্টার ভিতরে মোটামুটি আমরা মোটামুটি সাকসেসও হয়েছে বলা যেতে পারে আমাদের, যদি অ্যাপারেন্টলি সাকসেসফুল এটা মনে হচ্ছে দেখে যে এটা বোধহয় একটু বড় সাফল্য নিয়ে আসলো আমাদের জন্য, তার কারণ যেহেতু ট্যারিফ কমে গেছে। কিন্তু তারপরে আমরা কি দেখলাম যে আমাদের কিন্তু রপ্তানি পাচ্ছে না, মানে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু ধারাবাহিকভাবে এটা কমে গেছে। তো আমাদের যারা অপোনেন্ট, যারা যে মানে বিশ্ববাজারে আমাদের মতো তৈরি পোশাক রপ্তানি করেন, তো তারা কিন্তু তাদের স্ট্র্যাটেজি ঠিক তৈরি করেছেন। তারা ইউরোপে গিয়ে তারা রপ্তানি বাড়াচ্ছেন, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে চায়না মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তারা কিন্তু একটা সমস্যার মধ্যে পড়েছেন, যার ফলে তারা আসলে টার্গেট করেছেন ইউকে। তো যার ফলে তাদের কিন্তু এক্সপোর্ট বেড়ে যাচ্ছে, কিন্তু সার্বিকভাবে আমাদের এক্সপোর্টটা কমে যাচ্ছে। ইউরোপে তো আমাদের এমনিতেও এক্সপোর্টটা ভালো সবসময় আমরা দেখেছি, সেই জায়গাটা থেকে আমাদের মানে ইউরোপের বাজারে কি আমরা আরেকটু বাড়ানোর যে চেষ্টা, কারণ যেহেতু মার্কিন বাজারে কঠিন হয়ে গেছে, সেই জায়গাতে আমরা জানি যে অন্যান্য দেশগুলো কিন্তু ওখানে ইউরোপের বাজারে অনেক প্রেসার করছে, সে কারণে কি বাংলাদেশের রপ্তানি কমছে? না, মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা তাড়াহুড়া করে যেটা সমস্যা তৈরি করেছি সেটা হচ্ছে আমরা 25টা বোয়িং কিনবো এই ধরনের একটা কমিটমেন্ট করেছি, এবং অন্যান্য জায়গাতেও আমরা যে আমদানি বাড়াবো সেগুলো বলেছি, খাদ্যপণ্য এবং অন্যান্য যে সমস্ত কাঁচামাল সেগুলো যে পরিমাণে আমরা কমিট করেছি সেটা কিন্তু অন্যদের মধ্যে হাইপ তৈরি করেছে। মানে বিশেষ করে এখন ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে তাদের কাছ থেকে এয়ারপাস নিতে হবে, নাহলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য একটা সমস্যার মধ্যে পড়বে। তো ভুলটা কিন্তু এই জায়গাটাতে আমরা তখন বুঝতে পারছিলাম, তাড়াহুড়া করে আমাদের এটা কনক্লুড করতে হবে, এরকম একটা চাপের মধ্যে ছিলাম, এবং লাস্ট মুভমেন্টে যেহেতু আমরা স্ট্র্যাটেজি তৈরি করেছি এই কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে। আমরা যদি ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে করতাম তাহলে হয়তো একটু ব্যালেন্স করতাম, তার কারণ ইউরোপিয়ান ইউনিয়ন তো আমাদের জন্য একটা বড় জায়গা। হ্যাঁ, তো এইটা একটা মিস্টেক। আর দ্বিতীয় যেটি আমি বলবো যে একটা মিস্টেক হয়ে গেছে সেটা হলো যে এই এলডিসি গ্র্যাজুয়েশন, সেই গ্র্যাজুয়েশনটা একদিকে হলো যে এখন বলা হচ্ছে যে আসলে রাজনৈতিক সরকার এসে সিদ্ধান্ত নিক, এটা অন্তর্বর্তী সরকার যেন বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, এবং সেই দিক দিয়ে দেখা যাচ্ছে ইউএন থেকে যে যারা প্রতিনিধি দল এসেছে তারা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে বসেছেন, রাউন্ডস অফ মিটিং কিন্তু হয়েছে, এবং সেখানে ব্যবসায়ীরা পরিষ্কার করে বলেছেন যে তারা এখন প্রস্তুত নন। এরপরে আবার ডিসেম্বরে সেই বিষয়ে আবার হয়তো সিদ্ধান্তের দিক থেকে একটা জায়গাতে যাওয়ার জন্য তারা আবার একটা রিভিজিট করবেন। তো এই যে অবস্থা, এবং সেই দিক থেকে একটা বড় রাজনৈতিক দল তারাও কিন্তু বলেছে যে তারা ক্ষমতায় আসলে তারপরে হচ্ছে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, বিশেষ করে রাজনৈতিক সরকার এসে এটা বিষয়ে সিদ্ধান্ত নিক। তো এখন এই বিষয়গুলো আছে, কিন্তু আসলে যেটা স্ট্র্যাটেজিক মিস্টেক হয়েছে বাংলাদেশে সেটা হলো যে এই বিষয়ে একটা বার্তা দেওয়া ইউএনকে যে না আমরা গ্র্যাজুয়েট করতে যাচ্ছি, আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যবসায়ীরা যেহেতু তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, তো ব্যবসায়ীদের সুরে যদি সুর মেলানো হতো, মানে সরকার এক ধরনের সিদ্ধান্তহীনতা, মানে একদিকে ব্যবসায়ীদের চাপ, অন্যদিকে সরকার তো আবার ওই সিদ্ধান্ত থেকে এখন পর্যন্ত ফিরেও আসেনি। হ্যাঁ, সিদ্ধান্ত এই ডিলেমাটাই আমি মনে করি যে একটা সিগন্যাল দিয়েছে বায়ারদেরকে যে বাংলাদেশ থেকে আস্তে আস্তে শিফট করতে হবে, তার কারণ তারা যেহেতু গ্র্যাজুয়েট করছে, সুতরাং বাংলাদেশ থেকে যদি তারা সোর্সিং করে পণ্যের, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে একটা ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে। তখন আস্তে আস্তে আমাদের যারা প্রতিযোগী রয়েছেন তো তাদের দিকে চলে যাচ্ছে আর কি এরা, আমাদের বায়াররা। তার মানে আপনি বলতে চাচ্ছেন এলডিসি গ্র্যাজুয়েশনের যে সিদ্ধান্তহীনতা সেটি এক ধরনের প্রভাব, সেটা একটা ভুল। আমি মনে করি যে একটা পরিষ্কার বার্তা দেওয়া দরকার ছিল ইউএনকে যে না আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব না, এটা রাজনৈতিক দল ক্ষমতায় এলে তারপর তারা সিদ্ধান্ত নেবে, এটা নির্বাচিত সরকারই সিদ্ধান্তটা নিক। আর তাদের একটা পরিষ্কার করে অ্যাডমিট করা দরকার ছিল যে আমাদের ব্যাংকিং খাত, আমাদের শেয়ার বাজার, তারপর অর্থনীতি, প্রত্যেকটা সূচকে কিন্তু বেহাল অবস্থা, সারা পৃথিবী জানে এটা। বাংলাদেশে একটু কনফিডেন্ট হয়ে বলা দরকার ছিল যে এই অবস্থায় আসলে এলডিসি গ্র্যাজুয়েশন না হওয়াটাই ভালো, তার কারণ প্রত্যেকটা সূচক নিয়ে যে তথ্য উপাত্ত রয়েছে সেগুলো নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তো সুতরাং এইটা বললেই কিন্তু কাজটা হয়ে যেত, তখনই কিন্তু আসলে একটা বার্তা চলে যেত যে না। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের একটি কঠিন সিদ্ধান্ত বা বড় সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা এই সরকারের নাই? হ্যাঁ, না, ওই সিদ্ধান্তটা নেওয়ারই তো প্রয়োজন ছিল না আমাদের, বা এটা নিয়ে বলা দরকার ছিল যে না ঠিক আছে আমরা আসলে অথরিটি নেই। তো এখন এইটা বললেই কিন্তু হয়ে যেত, তার কারণ সবাই জানে বাংলাদেশের আসলে পরিস্থিতি কেমন। তো এইটা হলেই কিন্তু তখন আর এই যে যারা আমাদের বায়ার রয়েছেন তারা বলতে জানে ঠিক আছে এখন বাংলাদেশ থেকে সোর্স করা যায়। তো এই বিষয়গুলো আছে। আর এর পাশাপাশি আসলে আমাদের
এই রিজিওনাল ব্লকগুলো এগুলাকে মানে সেগুলোর উপরে ভরসা না করে বরং আমাদের আসলে এই খুব দ্রুত কিছু আসলে এই বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট সেগুলো সাইন করা দরকার ছিল। এখন আমরা চিন্তা করছি হয়তো ডিসেম্বর জানুয়ারি মাসে হয়তো কিছু হবে। আমরা বিরতির পরে এসে এই বিশ্ব বাণিজ্যের এই জায়গাটা আসলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমরা আলোচনা করতে চাই। আমরা অল্প সময় হয়তো পাবো। দর্শক, বিরতির সময় হয়েছে, আবারও ফিরছি একটু পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি মার্চ বিজনেস আওয়ারে। আলোচনা করছিলাম অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে। আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। মাহফুজ কবির, আমরা একেবারে শেষের দিকে আপনি যে আলোচনাটা করছিলেন বিশ্ব বাণিজ্যে যে হুমকির কথা বলছিলেন, আমাদের এই মুহূর্তে আর কি কি সমস্যা আছে বাণিজ্য বৃদ্ধি না করতে পারার পিছনে? হ্যাঁ, আমি যেটা প্রথমে বলছিলাম যে এই বাংলাদেশে আসলে এর মধ্যেই দরকার ছিল কিছু এফটিএ করা, বাইল্যাটারাল এফটিএ করা। তার কারণ রিজিওনালি আমরা আমাদের একটা মোটামুটি হোপ ছিল বা অ্যাসপিরেশন ছিল যে আসিয়ানের সাথে আমরা একটুখানি আর একটু ডিপলি ইনভলভ হব এবং পারলে আসিয়ানের সাথে একটা মুক্ত বাণিজ্য চুক্তি করা, এবং এর পাশাপাশি আরসিএফ যেটাকে বলে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, যেখানে চীন, জাপান এবং পুরো যে এই এশিয়া প্যাসিফিকের অর্থনীতিগুলো মানে শক্তিশালী অর্থনীতিগুলো যুক্ত, তো তার সঙ্গে যুক্ত হওয়ার কথাবার্তা হচ্ছিল, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। এই দুটো জায়গাতে আমরা আসলে অনেকটাই চ্যালেঞ্জের মুখোমুখি আছি। আর এর মধ্যে থেকেও আমাদের বড় কিছু অর্থনীতির সঙ্গে যদি আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করে ফেলতে পারতাম তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকতাম। তার কারণে এখন তো আসলে আনসার্টেন যে আসলে আমাদেরকে ওই এলডিসি গ্র্যাজুয়েশনের যে ওই বিষয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আমাদের পক্ষে আসবে নাকি আমরা ওই সময় মতোই আসলে গ্র্যাজুয়েট করব। তো ওইখানে একটা বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু এর মধ্যে যদি আমাদের স্পেসটাকে আমরা ঠিক করতে পারতাম তাহলে জিনিসটা হয়ে যেত। আর সবচেয়ে বড় যেটা সুযোগ আমি মনে করি যে এখনো আছে, কিন্তু যত দিন যাবে তত কিন্তু আসলে এটা অনিশ্চিত হতে থাকবে, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের একটা মুক্ত বাণিজ্য চুক্তি। সেটা এই অন্তর্বর্তী সরকারের সময়েই আমরা করে ফেলতে পারতাম। তার কারণ মাননীয় প্রধান উপদেষ্টার যে একটা ইমেজ, তো ইউরোপিয়ান ইউনিয়নের তার যে গ্রহণযোগ্যতা, তো সেটা নিয়ে শুধুমাত্র তার দিক থেকে একটা অভিপ্রায় ব্যক্ত করলেই এই জিনিসটা হয়ে যেত। কিন্তু এখন হয়তো মিনিস্ট্রি অফ কমার্স চিন্তা করছে যে তারা হয়তো 2029 সালের মধ্যে করবে, কিন্তু সেটা আমার মনে হয় যে শুধু করা হতো। তো এই জায়গাটাতে আমি মনে করি যে অন্যান্য যে সমস্ত দেশ, বিশেষ করে ভিয়েতনাম, তারা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের ডিল হয়ে গেছে, এই দিক দিয়ে ভারতও কিন্তু অনেকটা এগিয়ে গেছে, কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি। তো এখন সবাই এগিয়ে গেলে আমরা যদি পিছিয়ে থাকি আমাদের তো সমস্যা আস্তে আস্তে বাড়বেই। আর আমাদের একটা স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন দরকার, সেটা হলো যে পুরো গার্মেন্টস সেক্টর, এখানে আমরা তো এখন কটন বেজ আছি, এটাকে আসলে এই ম্যানমেড ফাইবারের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা পলিসির একটা এনভায়রনমেন্ট দরকার ছিল, যেটা করা হয়েছে যে ম্যানমেড ফাইবারের উপর উল্টো আরও ট্যাক্স বসানো হয়েছে, তো যার ফলে ওই জায়গাটা নিরুৎসাহিত হচ্ছে। তো আমি মনে করি যে এখন এই পলিসি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, করলেই না হচ্ছে আমাদের যারা ম্যানুফ্যাকচারার, যারা এক্সপোর্টার, তারা ইনসেন্টিভ পাবেন এবং তারা হয়তো আরেকটু ইন্টারেস্টেড হবেন। আর ফাইনালি আমি বলবো যে এই যে গত পরপর 3 মাসে যেটা হলো যে আমাদের যে এক্সপোর্ট গ্রোথ নেগেটিভ, তো এটার একটা ডিটেইলড ইনভেস্টিগেশন দরকার। এবং আমাদের যারা এই যে ফরেন যে মিশনগুলো আছে, মানে আমাদের দেশের যে সমস্ত মিশনগুলো বিদেশে কাজ করছে, সেখানে কিন্তু আমাদের কমার্শিয়াল উইং আছে, তো তাদের আসলে এখন ঝাঁপিয়ে পড়তে হবে যে কিভাবে আমাদের এক্সপোর্টার বাড়ানো যায়, নতুন নতুন বিজনেস কন্ট্যাক্ট তৈরি করা যায়, আমাদের মার্কেট এক্সপানশন করা যায়। বিশেষ করে যে ল্যাটিন আমেরিকার যে 4টা বড় অর্থনীতি, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি, এই 4টা জায়গাতে আমাদের ফুটপ্রিন্ট বাড়াতে হবে, গ্লোবালি আমাদের ছড়িয়ে যেতে হবে আরও, তাহলে আমাদের এক্সপোর্ট কিছুটা বাড়বে এবং এফডিআইটা এখন অনেকটাই স্থবির, এটাকে বাড়াতে হবে। আমরা শেষ করব একেবারে শেষ আলোচনা, সেটি হচ্ছে যে এই মুহূর্তে আসলে একটি বড় ধরনের আতঙ্কের জায়গা এবং নতুন দুশ্চিন্তা, সেটি হচ্ছে ভূমিকম্প। এই ভূমিকম্পর ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আসলে এরই মধ্যে জানি যে এটি আমরা অনেক পিছিয়ে আছি। সেই জায়গাটাতে তাৎক্ষণিক কিছু করার আছে কিনা? আমরা জানি যে বড় ধরনের ভূমিকম্প হলে হয়তো কিছুই করা থাকবে না, কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে আসলে কি করা যেতে পারে? ইতিমধ্যে বিজিএমএ তারা বলেছে তাদের যে ফ্যাক্টরিগুলো আছে তাদের কি অবস্থাটা অ্যাসেস করতে দিয়েছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের টেকনিক্যাল ক্যাপাসিটিই নেই, যে আমরা একেবারে একটা বিল্ডিং অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট যেটা করবো সেটার জন্য যে ধরনের টেকনোলজি লাগে, সেখানে যে ম্যান পাওয়ার লাগে তারা অ্যাসেস করবে, ওই বিষয়টা নেই। আমি মনে করি যে এই মুহূর্তে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বিশেষ করে যে জিওলজি এবং একই সঙ্গে যে ডিপার্টমেন্ট অফ ক্লাইমেট রেজিলিয়েন্স একটা আছে ঢাকা ইউনিভার্সিটিতে, তো তারা এবং অন্যান্যরা মিলে একটা রিসার্চ কনসোর্টিয়াম তৈরি করে যদি একটু অ্যাসেস করতে পারে অন্তত যে ইকোনমি বরাবর যে সেক্টর এগুলোর মানে আসলে সমস্যাটা কোথায়, রিস্ক কতটুকু, ভালনারেবিলিটি কতটুকু, এটা করে কিছু কিছু টেকনোলজি আছে বিশেষ করে রেট্রোফিট,
ওইটা কোন কোন বিল্ডিং এ লাগানো যাবে, কোন কোন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে, তো সেগুলোর জন্য আমি মনে করি যে খুব দ্রুত একটা ব্যবস্থা করা উচিত। তার মানে হলো যে আমাদের খুব কুইকলি অ্যাসেস করতে হবে সিচুয়েশনটা কেমন, এবং তার জন্য টেকনোলজিগুলো নিয়ে যতটা তাড়াতাড়ি ফিট করা যায়, তো এইভাবে করতে পারলে হোপফুলি আমরা, এখন তো আসলে ভূমিকম্প কখন আসবে আমরা জানি না, ওটা আর্লি ওয়ার্নিং এর জন্য কোনো সারা পৃথিবীতে কোনো প্রযুক্তিও তৈরি হয়নি। সুতরাং আমাদের আসলে কিছু হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য কি করা যায় সেটার ব্যবস্থা করতে হবে। তবে অনেক ধন্যবাদ জনাব মাহফুজ কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আসলে মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে সরকারের দিক থেকে। এই জায়গাটাতে আমাদের আসলে প্রস্তুতির যথেষ্ট ঘাটতি আছে, সেই জায়গাটা কাজ করবেন আশা করছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম অর্থনীতির পুনরুদ্ধারে নানান বিষয় নিয়ে। আমাদের সাথে ছিলেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, এবং আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের বিজনেস আওয়ার। সবাই ভালো থাকবেন।